করবেন সবাই, ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। যে সমস্ত অক্সিলারি ভার্ব মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে তাকে মডাল অক্সিলারি ভার্ব বলে। মডাল অক্সিলারি ভার্বের তালিকা: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, অট টু, ইউজ টু, হ্যাভ টু, বি, গোয়িং টু, বি টু, উড রেদার, হ্যাড বেটার। এই যে মডাল অক্সিলারি ভার্বের একটি তালিকা দিলাম, এটা কিন্তু আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। মডাল অক্সিলারি ভার্বটা আমাদের অবশ্যই একটু মুখস্থ করতে হবে। মডাল ভার্বের পরে, হিয়ার ইউ ক্যান সি, মডাল ভার্বের পরে ভার্বের সাথে কোনো কিছু, মডাল ভার্বের সঙ্গে ভার্বের সাথে এস, ইএস, আইএনজি যোগ না হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। ইউজ অফ মডাল অক্সিলারিজ। দেখেন, এই জায়গাটা কিন্তু আমি যে কথাটি কেবল বললাম, এই কথাটি খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। কি মনে রাখবেন? মডাল ভার্বের পরে যে মেইন ভার্বটি বসবে, মডাল ভার্বের সাথে, অর্থাৎ আমরা যে মডাল ভার্বটি এখানে বলেছি ক্যান, কুড, এই মডাল ভার্বগুলোর সঙ্গে কখনো এস, ইএস, আইএনজি কোনো কিছুই যোগ হবে না, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে। যেমন আই ক্যান সুইম, এখানে আমি লিখলাম আই ক্যান, এস ডাব্লিউ আই এম। এখানে আমি কি লিখেছি? এখানে লিখলাম আই ক্যান সুইম। এই জায়গাটা খেয়াল করেন, এখানে একটি মডাল ভার্বের আমি ব্যবহার করেছি। কি করেছি? মডাল ভার্ব। সেই মডাল ভার্বটি কি? ক্যান। তো এখানে ক্যানের সঙ্গে অন্য কোনো কিছুই যোগ করা যাবে না। আই ক্যানস অথবা হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এইখানে যদি আমি সাবজেক্ট চেঞ্জ করে দেই হি, তো আপনারা বলতে পারেন স্যার এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জায়গায় হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, এইটা কেন আমি দিব না? কারণ বলছে মডাল ভার্বের সঙ্গে এস, ইএস, আইএনজি কোনো কিছুই যোগ করা যাবে না। ইউজ অফ মডাল অক্সিলারিজ, আমরা প্রথমে দেখব ক্যানের ব্যবহার। কিসের ব্যবহার দেখব? ক্যানের ব্যবহার। পারমিশন অর্থাৎ অনুমতি বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। ক্যান আই ইউজ দ্য মোবাইল, আমি কি মোবাইলটি ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ দ্য মোবাইল, আমি কি মোবাইলটি ব্যবহার করতে পারি? তো এখানে পারমিশন অথবা অনুমতি বোঝাতে ক্যানের ব্যবহার। প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে সকল পার্সনে ক্যান ব্যবহার। এই লাইনটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে, প্রেজেন্ট টেন্সে এবং ফিউচার টেন্সে সকল পার্সনে ক্যানের ব্যবহার করা। কিসের ব্যবহার করা হয়? ক্যানের ব্যবহার করা। অ্যাবিলিটি, এখানে দেখ প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে সকল পার্সনে আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। এখানে আমি পার্সন চেঞ্জ করেন হি আনেন, হি ক্যান ডু দা ওয়ার্ক, হি ক্যান ডু দা ওয়ার্ক। তো এখানে আমি কি বুঝলাম? প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে পার্সন যাই থাকুক, ক্যানের কোনো পরিবর্তন হবে না, ক্যান ব্যবহার। অ্যাবিলিটি, সক্ষমতা বা সামর্থ্য বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। সক্ষমতা, দেখেন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, কিন্তু যদি বলি আমি সাঁতার কাটতে পারি না, আই ক্যান নট সুইম। এখানে একটি কথা বলে রাখি, কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, মডাল অক্সিলারি ভার্ব থাকে, এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, ওই মডাল অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করলেই হবে। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আর এখানে যে বাক্যটি আছে দেখেন, হিয়ার ইউ ক্যান সি, এখানে বাক্যটি আছে আমি সাঁতার কাটতে পারি না, অর্থাৎ বাক্যটা নেগেটিভ। এই নেগেটিভ করতে গেলে ওই যে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, ওই ক্যানের পরে শুধু নট যোগ করে দিলে হয়ে যায়। এই জায়গাটা দেখ, আই ক্যান নট সুইম, কি লিখলাম? আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আর এইটা যখন নেগেটিভ করব, তখন হবে আই ক্যান নট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। শি ক্যান ড্র ওয়েল, শি ক্যান ড্র ওয়েল, সে ভালো আঁকতে পারে। এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে বলি, কি বলবেন? শি ক্যান নট ড্র ওয়েল। অনেকেই প্রশ্ন করেছিলেন স্যার কত পার্সেন্ট সম্ভাবনা হলে ক্যান কোথায় ব্যবহার করব, অ্যাবিলিটিতে কি ব্যবহার করব? সকল প্রশ্নের উত্তর এখানে
তো এখানে কি বলছে, অ্যাবিলিটি বোঝাতে, সামর্থ্য বা ক্ষমতা বোঝাতে ক্যান ব্যবহার করে। রিকোয়েস্ট বোঝাতেও আমরা কখনো কখনো ক্যানের ব্যবহার করি। যেমন, ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড। দেখেন এই বাক্যটার অর্থ কি বলতে পারবেন? সুন্দর একটি বাক্য। এখানে কি বলা হচ্ছে, ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে বা পারো। এখানে হ্যান্ড মানে কিন্তু হাত না, এখানে হ্যান্ড মানে সাহায্য। ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড অর্থাৎ রিকোয়েস্ট করা হচ্ছে ওই লোকটাকে, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, সাহায্য করবেন। ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড, এই রিকোয়েস্ট বোঝাতে আমরা ক্যানের ব্যবহার, কিসের ব্যবহার করব, ক্যান। কত জায়গায় ক্যানের ব্যবহার করতে পারি দেখেন। সাজেশন বা প্রস্তাব বোঝাতে আমরা ক্যানের ব্যবহার করি। সাজেশন বোঝাতে ক্যান, যদি আপনি চান তবে এটা কিনতে পারি। দুইজন বাজারে গিয়েছেন, একজন অপরজনকে বলছেন যে আপনি যদি এটা চান তাহলে আমি এটা কিনতে পারি। আই ক্যান বাই ইট, এই বাক্যটা একটু লক্ষ্য করবেন। আই ক্যান বাই ইট, এখানে তার কাছে অনুমতি চাওয়া হচ্ছে বা এখানে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। আই ক্যান বাই ইট, আমি এটা কিনতে পারি। আই ক্যান বাই ইট ইফ ইউ ওয়ান্ট, যদি আপনি চান আমি এটা কিনতে পারি। দক্ষতা বোঝাতে ক্যান ব্যবহৃত, কোন জায়গায় ক্যান ব্যবহার করব, দক্ষতা বোঝাতে। যেমন, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ, এই ইংরেজি ভাষাটা আমার দক্ষতা আছে, আমি ইংরেজিতে কথা বলতে পারি, এখানে আমি ক্যান বলতে। দক্ষতা, এই ভাষাটিতে আমার দক্ষতা আছে। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান স্পিক ইন ফ্রেঞ্চ, আই ক্যান স্পিক ইন হিন্দি, এটার উপরে আমার দক্ষতা আছে, তাই বললাম যে আমি এখানে ক্যান ব্যবহার করি। আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক রুশ, অর্থাৎ এই যে ভাষাগুলোতে এখানে আমি ক্যানের ব্যবহার করতে। নেক্সট, কুডের ব্যবহার আমরা কোথায় করব, দেখেন অনেক জায়গায় আমরা ক্যানের ব্যবহার শিখলাম, এরই ধারাবাহিকতায় আমরা এখন কুডের ব্যবহার শিখব। কি শিখবো, কুডের ব্যবহার। আমরা প্র্যাকটিক্যাল লাইফে কুডের ব্যবহারটা একটু দেখতে পাই। দেখেন ফ্রি হ্যান্ড রাইটিং এ এই জায়গাটা কভার করতে পারেন, আপনি এত দ্রুত লেখা শিখে যাবেন এবং নির্ভুল ভাবে লিখতে পারবেন যেটা আপনার কল্পনা। পোলাইট রিকোয়েস্ট বোঝাতে কুড ব্যবহার করা। কি করব, পোলাইট রিকোয়েস্ট, এটা কেমন, তুমি কি আমাকে সমস্যাটি সমাধান করতে সাহায্য করতে পারবে, তুমি কি আমাকে সমস্যাটি সমাধান করতে সাহায্য করতে পারবে। কুড ইউ হেল্প মি, সবাই ভালোভাবে লক্ষ্য করবেন, প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে আপনাদের মনের গভীরে আমি কিন্তু দিয়ে দিতে পারছি হয়তোবা। কুড ইউ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম, কুড ইউ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম, তুমি কি আমাকে সমস্যাটি সমাধান করতে সাহায্য করতে পারবে। এখানে আপনি মডাল ভার্ব যেটি ব্যবহার করছেন তার নাম হচ্ছে কুড, তার নাম কি বলেন তো, কুড। পারমিশন অথবা অনুমতির ক্ষেত্রেও কিন্তু এক জায়গায় ক্যান দেখিয়েছিলাম, এখানে কুডও ব্যবহার করতে হয়। কিভাবে, আমি কি বইটি ব্যবহার করতে পারি। দুই বন্ধু বেঞ্চ বসে আছে, ক্লাস করছে, তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, কি বলছে দেখেন, আমি কি তোমার বইটি ব্যবহার করতে পারি। এখানে কি হবে, কুড আই ইউজ ইউর বুক, কুড আই ইউজ ইউর বুক। এখানে আপনি বলেন যদি স্যার ক্যানের পাশে কুড হলো কেন, তো এখানে কুডটা ব্যবহার করা হয়েছে অনুমতি প্রার্থনা অর্থে। আমি কি তোমার বইটি ব্যবহার করতে পারি, অনুমতি চাচ্ছে এক বন্ধু অপর বন্ধুর কাছে। কুড আই ইউজ ইউর বুক, কুড আই ইউজ ইউর বুক, আমি কি তোমার বইটি ব্যবহার করতে পারি। প্রস্তাব বোঝাতে, আপনি এই বিষয় সম্পর্কে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ, আপনার কাছে একজন এসে একটা সমস্যার কথা বললো, আপনি তাকে প্রস্তাব করলেন যে এই সমস্যা সম্পর্কে আপনি একজন আইনজীবীর সঙ্গে কথা, ইউ কুড কনসাল্ট টু আ লয়ার অ্যাবাউট দিস ম্যাটার। ইউ কুড, দেখেন কুডের ব্যবহার, ইউ কুড কনসাল্ট টু আ লয়ার অ্যাবাউট দ্য ম্যাটার, আপনি এই বিষয় সম্পর্কে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে পারেন। পাস্ট অ্যাবিলিটি বা অতীত ক্ষমতা বোঝাতে, কি বললাম, পাস্ট অ্যাবিলিটি বা অতীতের ক্ষমতা বোঝাতে কুডের ব্যবহার করব। যখন আমি তরুণ ছিলাম,
যখন আমি তরুণ ছিলাম তখন আমি ফুটবল খেলতে পারতাম। কি বলছে? যখন আমি তরুণ ছিলাম তখন আমি ফুটবল খেলতে পারতাম। একটি লোক, তার অনেক বয়স হয়ে গিয়েছে, সে একটা সময় খুব ভালো ফুটবল খেলতো, এখন আর ফুটবল খেলতে পারে না। তো বলছে, যখন আমি তরুণ ছিলাম তখন আমি ফুটবল খেলতে পারতাম। When I was young, when I was young, I could play football. যখন আমি তরুণ ছিলাম তখন আমি ফুটবল খেলতে পারতাম। এখানে আমরা কুডের ব্যবহার করি। দেখেন, ক্যানের ব্যবহার এবং কুডের ব্যবহার রিটেন ইংলিশে তার কিছু প্রমাণ কিন্তু আমরা এই জায়গাটিতে পেলাম। 99% এখানে ক্লাসে অ্যাটেন্ড করেছেন। আপনারা কি আমার এই দুইটা ব্যবহার কোথায় কিভাবে ব্যবহার করতে হয় বুঝতে পেরেছেন? আলিয়া হোসেন, জি স্যার। বাপ্পি, জি স্যার। বিউটি খাতুন, ডাক্তার আরতি দে, বুঝতে পেরেছেন আমি যতটুকু বুঝালাম? থ্যাংক ইউ। দেখেন, পরের বিষয়গুলো আমি ধীরে ধীরে বুঝাই। এই মডাল ভার্বের ব্যবহার আমরা দেখাচ্ছি। আমরা টেন্স এর ব্যবহার করে আমরা পার্টস অফ স্পিচের ভিতরে সব নিয়মগুলো এখানে এখানে আমি কি বললাম, আমরা পার্টস অফ স্পিচ বা টেন্স, শুধু টেন্স, এবার দেখতে পাচ্ছেন টেন্স এর ব্যবহার করে কিন্তু আমরা সব কথা বলতে পারি না, আমাদের এই মডাল ভার্বের ব্যবহার করতে হবে। এখন আমরা দেখব মে, MAY, মে এর ব্যবহার। কোন কাজের সম্ভাবনা বোঝাতে মে বসে, কোন কাজের সম্ভাবনা বোঝাতে মে বসে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। সে আজ যেতে পারে, হি মে গো টুডে। হি মে গো টুডে, অর্থাৎ সে আজ যেতে পারে। অনুমতি চাওয়া বোঝাতে মে বসে। আমি কি তোমায় সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ। মে আই হেল্প ইউ। আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। এখানে আমি কি বললাম? মে এর ব্যবহার কোনো কাজের সম্ভাবনা বোঝাতে মে বসে। দুইটা জায়গা, আজ বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে আমরা মে ব্যবহার করতে পারি। ইট মে রেইন টুডে। সে আজ যেতে পারে, ঢাকায় চাকরি করে, গ্রামের বাড়িতে এসেছে, এখন বলা হচ্ছে সে আজ যেতে পারে। হি মে গো টুডে। হি মে গো টুডে, অর্থাৎ সে আজ যেতে পারে। অনুমতি চাওয়ার ক্ষেত্রে মে বসে। আপনি বাহিরে গিয়েছেন, ক্লাসের ভিতরে প্রবেশ করবেন, টিচারকে বলছেন মে আই কাম ইন স্যার। মে আই কাম ইন স্যার। আমি কি তোমায় সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ। ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে মে বসে। ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে মে বসে। আল্লাহ তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ। আল্লাহ তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ। এখানে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করতে মেয়ের ব্যবহার করা। একই মেয়ে কত জায়গায় কত রূপে এটা বসছে, এটা একটু খেয়াল করবে। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। এই শব্দটা আজকেই ব্যবহার করবে। বয়সে ছোট যদি কেউ থাকে, তাকে আপনি এটা বলে দোয়া করবেন বা আশীর্বাদ করবেন, মে ইউ লিভ লং। আপনাকে যদি কেউ সালাম দেয়, আপনি তাকে বলতে পারবেন ইংলিশে, মে ইউ লিভ লং। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। মে গড, মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ তোমার মঙ্গল করুক। এই বাক্যগুলোর ক্ষেত্রে মে ব্যবহার। কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হতে পারে, কি বলা হচ্ছে? হতে পারে। এমন বুঝালে সেই জায়গায় আমরা মে বি ব্যবহার করি। কি ব্যবহার করব দেখেন, সেই জায়গায় একটু হাইলাইট করলাম, মে বি ব্যবহার করব। কলমটি দামি হতে পারে, দা পেন মে বি কস্টলি। দা পেন মে বি কস্টলি। এটা কিন্তু একটা বাক্য দিলাম, কলমটি দামি হতে পারে। এখানে অনেকগুলা বাক্য আপনাদের। লোকটি দামি হতে পারে, এই শার্টটি দামি হতে পারে, এই মোবাইলটি দামি হতে পারে। এখানে আপনারা এই একটি মাত্র বাক্যের ভিতরে সীমাবদ্ধ না থেকে অন্যান্য বাক্য নিজেরা তৈরি করবে। এই বাক্যগুলো নিজেদেরকে তৈরি করতে হবে।
কিভাবে করবেন? এই জায়গায় আমি বলেছি কলমটি দামি হতে, জাস্ট এই সাবজেক্টটি শুধুমাত্র চেঞ্জ করে দিতে হবে। কি করতে হবে? সাবজেক্টটি চেঞ্জ করে দিতে হবে। মোবাইলটি দামি হতে পারে, শার্টটি দামি হতে পারে, লোকটি দামি হতে পারে। এইভাবে আপনাকে সাবজেক্ট চেঞ্জ করে করে নিজের আইডিয়া বাড়াতে। The pen may be costly, the shirt may be costly, the mobile phone may be costly. দেখেন এই জায়গায় মে বি ব্যবহার কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হতে পারে, কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হতে পারে এমন বোঝালে মে বি ব্যবহার করবেন। এটা গরম, দিস মে বি হট, দিস মে বি হট। এটা ঠান্ডা হতে পারে, দিস মে বি কোল্ড, দিস মে বি কোল্ড। এইভাবে কিন্তু এই মে বি এর ব্যবহার। এবার দেখবো মাইট এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন তো? মাইট এর ব্যবহার। আমরা কোন কোন জায়গায় রিটেন ইংলিশে মডেল অক্সিলারি মাইট এর ব্যবহার, এই মাইট এর ব্যবহার খুব বিশাল। পজিবিলিটি, সম্ভাবনা, মে থেকে যখন কম প্রকাশ করবে, মে থেকে যখন কম সম্ভাবনা প্রকাশ করবে, তখন আমরা মাইট বলবো। তিনি আজ আসতে পারেন, হি মাইট কাম টুডে। পজিবিলিটি, মে থেকে কম সম্ভাবনা। কন্ডিশনাল এবং পূর্বে প্রকাশিত পাস্ট ভার্বের ক্ষেত্রে মাইট ব্যবহার। আমি যদি তাকে দেখতাম, তবে আমি তাকে আমি যদি তাকে দেখতাম, তবে আমি তাকে সাজেশন দিতাম। ইফ আই saw him, I might suggest him. ইফ আই saw him, I might suggest him. অর্থাৎ কন্ডিশনাল এবং পূর্বে প্রকাশিত ভার্ব। দেখেন এই একটি পাস্ট ভার্ব ব্যবহার করা হয়েছে। আমি যদি তাকে দেখতাম, আমি যদি তাকে দেখতাম, তবে আমি সাজেশন দিতাম। এই যে দেখতাম পাস্ট ভার্ব, এই ক্ষেত্রে মাইট এর ব্যবহার। কিসের ব্যবহার করা হয়? মাইট এর ব্যবহার। এবার দেখবো শ্যালের ব্যবহার আমরা কোন কোন জায়গায়। কিসের ব্যবহার করব? here you can see use of shall, use of shall। ভবিষ্যতের কোনো ঘটনা ঘটবে বোঝাতে সাধারণত আই উই এর সাথে shall ব্যবহার করা। ভবিষ্যতের কোনো ঘটনা ঘটবে বোঝাতে সাধারণত আই উই এর সাথে শ্যাল ব্যবহার করা। কি ব্যবহার করা হয়? শ্যাল ব্যবহার করা। আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। রিকোয়েস্ট, অফার, সাজেশন। রিকোয়েস্ট, অফার আর সাজেশন, এখানে শ্যাল ব্যবহার করি। কিভাবে? আমরা কি সমস্যার সমাধান করব? আমরা কি সমস্যার সমাধান করব? শ্যাল উই সলভ দ্য প্রবলেম? শ্যাল উই সলভ দ্য প্রবলেম? চলুন সমস্যার সমাধান, লেটস সলভ দ্য প্রবলেম, লেটস সলভ দ্য প্রবলেম। অর্থাৎ এখানে শ্যালের ব্যবহার করি। শুডের ব্যবহার আমরা কোন কোন জায়গায় করব, সেই জায়গাটা নিয়ে আসবো। আমরা কোন কোন জায়গায় শুডের ব্যবহার। ডিউটি বোঝাতে শুড বসে। ডিউটি মানে কর্তব্য। আমাদের পিতামাতাকে মান্য করা উচিত। উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। আমাদের পিতামাতাকে মান্য করা উচিত। পিতামাতাকে কি করা উচিত? মান্য করা। উপদেশ বোঝাতে, উপদেশ বোঝাতে শুডের ব্যবহার করা। তোমার ধূমপান বন্ধ করা উচিত। আপনাকে আপনার বয়স সিনিয়র একজন ব্যক্তি বলল তোমার ধূমপান বন্ধ করা উচিত। এই বাক্যটা শুডের ব্যবহার কিভাবে করতে পারি? এর ইউ ক্যান সি, এখানে আমরা বলতে পারি ইউ শুড স্টপ স্মোকিং, ইউ শুড স্টপ স্মোকিং। তোমার ধূমপান বন্ধ করা উচিত। এখানে শুডের ব্যবহার করব। কিছু করা উচিত ছিল এইরকম প্রকাশ পেলে, কিছু করা উচিত ছিল এরকম প্রকাশ পেলে সেখানে আমরা কি ব্যবহার করব? শুড হ্যাভ ব্যবহার করব। উই শুড হ্যাভ ভিজিটেড সুন্দরবন, আমাদের সুন্দরবন ভ্রমণ করা উচিত। এখানে শুডের সঙ্গে হ্যাভ, হ্যাভ এনে এটা কি করতে হবে? পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমাদের সুন্দরবন ভ্রমণ করা উচিত ছিল, উই শুড হ্যাভ ভিজিটেড সুন্দরবন। আমাদের একটি মোবাইল কেনা উচিত ছিল, উই শুড হ্যাভ বট আ মোবাইল ফোন। কোনো কিছু থাকা উচিত। দেখেন কোনো কিছু থাকা উচিত এমন জায়গায় শুড বি ব্যবহার করতে। কোনো জায়গায় কোনো কিছু থাকা উচিত,
আপনি কোনো একটা গ্রামে বেড়াতে গিয়েছেন, অত্যন্ত নিভৃত পল্লী, সেখানে গিয়ে আপনি বলছেন কাউকে, আপনার আত্মীয়কে, এই গ্রামে একটি স্কুল থাকা উচিত, এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। কিভাবে ইংরেজিতে বলবেন? দেয়ার শুড বি, দেয়ার শুড বি, এই দেখেন এখানে শুড বি এর ব্যবহার করতে, দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ, দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। অনুমান বোঝাতে শুড বি ব্যবহার করা হয়। ইট শুড বি রেইনিং নাও, ইট শুড বি রেইনিং নাও, অর্থাৎ এখন বৃষ্টি হয়ে থাকতে পারে, হতে পারে। তারপর আমরা উইলের ব্যবহার, কিসের ব্যবহার করব? উইলের ব্যবহার। দেখেন এই উইলটা কিন্তু একটু বেশি জোর প্রয়োগ করা হয়। বিভিন্ন জায়গায় আদেশ পদ্ধতি অনুরোধ ব্যবহার, দ্রুত দৃঢ় প্রতিশ্রুতি বোঝাতে উইল ব্যবহার, অনুরোধ বোঝাতে উইল ব্যবহার। সেই জায়গাটা কেমন? ইচ্ছা বা আদেশ বা অনুরোধ বোঝাতে উইল ব্যবহার। উইল ইউ প্লিজ স্টপ টকিং, উইল ইউ প্লিজ স্টপ টকিং, তুমি কি কথা বলা বন্ধ করবে? এখানে আপনি উইল ব্যবহার, উইল ইউ প্লিজ স্টপ টকিং, এখানে প্লিজটা শেষেও দিতে পারেন। উইল ইউ স্টপ টকিং প্লিজ। আমি একটা গাড়ি কিনবো, আই উইল বাই আ, এটা আমরা সবাই জানি ফিউচার ইনডেফিনিট টেন্স, এটা আমরা কারোরই হয়তো আমি একটা গাড়ি কিনবো, আই উইল বাই আ কার। অনুরোধ বোঝাতে, অনুরোধ বোঝাতে উইল বসে। তুমি কি আমার জন্য মেইলটা পাঠাবে? তুমি কি আমার জন্য মেইলটা পাঠাবে? উইল ইউ সেন্ড দ্য মেইল ফর মি, উইল ইউ সেন্ড দ্য মেইল ফর মি, তুমি কি আমার জন্য মেইলটা পাঠাবে? দৃঢ় প্রতিশ্রুতি বোঝাতে উইল বসে, খুব জোরে একটা বড়, আমি যে কোনো ভাবেই হোক এখানে যাবই, আই উইল গো দেয়ার এট এনি কস্ট। দেখেন এই বাক্যগুলা আপনারা প্র্যাকটিক্যাল লাইফে নিজেদের কথা বলার জন্য এগুলো ব্যবহার করবেন। যারা জব করেন বলবেন, আমি যে কোনো ভাবেই হোক আজ অফিসে যাবই, আই উইল গো টু অফিস অ্যাট এনি কস্ট, আই উইল গো টু অফিস অ্যাট এনি কস্ট, অর্থাৎ দৃঢ় প্রতিশ্রুতি বোঝাতে উইলের ব্যবহার। ভবিষ্যৎবাণী বা অনুমান বোঝাতে উইলের ব্যবহার, ভবিষ্যৎবাণী এবং অনুমান। যেমন আমি মনে করি তিনি এটা করতে সক্ষম হবেন, আমি মনে করি তিনি এটা করতে সক্ষম হবেন। আই থিঙ্ক হি উইল বি এবল টু ডু ইট, আই থিঙ্ক হি উইল বি এবল টু ডু ইট, আমি মনে করি তিনি এটা, এই যে হি উইল বি এবল টু ডু ইট, আমি মনে করি তিনি এটা করতে সক্ষম হবেন। এরপর আমরা দেখবো উডের ব্যবহার। কিসের ব্যবহার করবেন? এখানে উডের ব্যবহার খুব একটা ভালো জায়গায়, এই উডের ব্যবহার আমরা প্রতিনিয়ত এই উডের ব্যবহারটা করে থাকি। উডের ব্যবহারটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লাসটা কি আপনাদের ভালো লাগছে? প্লিজ লেট মি নো দ্যাট। পিডিএফ পাবেন, পিডিএফ তো আপনি আজকে নতুন, হ্যাঁ অবশ্যই পাবেন, পিডিএফ তো প্রতিদিন দেয়, প্রতিদিন পিডিএফ পাচ্ছেন না? গতকালকেরও পিডিএফ দিয়েছি গত ক্লাসে, পিডিএফ পাবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পিডিএফ, এটা দিয়ে দিব ক্লাস শেষে। দেখেন উডের ব্যবহার, উডের ব্যবহারটা কিভাবে আমরা করতে পারি? পোলাইট রিকোয়েস্ট, অফার আর ইনভাইটেশন। পোলাইট রিকোয়েস্ট, ভদ্রভাবে কাউকে অনুরোধ, কোনো কিছু খাওয়ার জন্য নেওয়ার request করার ক্ষেত্রে। ইনভাইটেশন, কাউকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ দেওয়ার জন্য উডের ব্যবহার। কেমন দেখেন, তুমি কি দয়া করে দরজাটা খুলে দিবে? তুমি কি দয়া করে দরজাটি খুলে দিবে? উড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, উড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি দয়া করে দরজাটি খুলে দিবে? এখানে কি ভদ্রভাবে রিকোয়েস্ট করা হচ্ছে, এই জায়গাটা দেখেন পোলাইট রিকোয়েস্ট, এখানে আমরা কি ব্যবহার করব? উড ব্যবহার করব। তুমি কি কিছু পান করতে চাও? তুমি কি কিছু পান করতে চাও? উড ইউ লাইক সামথিং ড্রিঙ্ক, এখানে উডের ব্যবহার। উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, তুমি কি কিছু পান করতে চাও, এই বাক্যটা আমরা উড ব্যবহার করি। প্রিফারেন্স বোঝাতে লাইক, লাভ, প্রিফার,
এর সাথে উড ব্যবহার করা। আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি। দেখেন, আমি এক কাপ চা খেতে চাই। প্রত্যেকে এই বাক্যটা আজকে শিখে রাখবে। আমরা বাড়িতেও যখন অফিসে গিয়ে খেতে চাই, কোথাও ঘুরতে গিয়ে যখন চা খেতে ইচ্ছে করছে, তখন আপনার পাশে আপনার যে সঙ্গী থাকবে, তাকে আপনি ইংলিশে এই কথাটা বলবেন। কি বলবেন? আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি। আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি। আমি একটা খেতে চাই। অর্থাৎ প্রিফারেন্স বোঝাতে, প্রিফারেন্স কি? পছন্দ। তাই লাভ, প্রিফার এর সঙ্গে ব্যবহার করি কোন কোন জায়গায়? লাইক, লাভ এবং প্রিফার। এখানে দেখেন লাইক, আই উড লাইক কি। ইফ ক্লজ, ইফ পাস্ট টেন্সে থাকলে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের পরে উড বসে। জায়গাটা আমরা একটু দেখি। তুমি চাইলে আমি তোমার জন্য অপেক্ষা করতাম। তুমি চাইলে আমি তোমার জন্য অপেক্ষা করতাম। ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, তুমি চাইলে, আই উড ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতাম। ইফ ইউ ওয়ান্টেড, আই উড ওয়েট ফর ইউ। প্রিফারেন্স অধিকতর পছন্দ বোঝাতে রেদার, সুনার এর সাথে উড এর ব্যবহার করা হয়। আই উড রেদার, আই উড রেদার অথবা উড সুনার, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্মটা। আমরা একটা এক্সাম্পল দেখি। এই বাক্যগুলা, এগুলা বেশিরভাগ হয় কি বাক্য বলেন তো? উড রেদার, উড সুনার, অর্থাৎ অধিকতর পছন্দ। এই ধরনের বাক্য যখন আমরা করব, তখন সে মরবে তবু ভিক্ষা করবে না, সে মরে যাবে তবুও ভিক্ষা করবে না। হি উড রেদার ডাই দ্যান বেগ। আমরা অনেক সময় বলি না, সে মরে যাবে কিন্তু তার সাথে কথা বলতে রাজি না। তো এই বাক্যগুলো আমরা কি করব? উড রেদার ব্যবহার। উড রেদার সাথে অর্থ এখানে বরং, রেদার মানে বরং। হি উড রেদার ডাই, সে মারা যাবে, দেন বেগ, সে মরবে তবু ভিক্ষা করবে না। তো এই জায়গাটা আমরা উডের ব্যবহার করি। কিসের ব্যবহার করব বলে তো? উডের ব্যবহার করব। অর্থাৎ এখানে কিছুটা একটু শর্ত মতো বুঝাচ্ছে, সে মরবে তবু ভিক্ষা করবে না। হি উড রেদার ডাই দেন বেগ। ইউজ টু, ইউজ টু কি হবে? করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার। এই যে রুলটা বা এই যে নিয়মটি এখন আপনাদের দেখাচ্ছি, এটা আমাদের প্রতিদিন কাজে লাগে। যেমন, আমি ওয়েবসাইট তৈরি করতাম, এখন আর করি না। কোনো একটা কাজে, কোনো একটা কারণে আমি এটা আর করি না। আমি কানাডায় বাস করতাম, আপনি অতীতে কানাডায় বাস করে এসেছেন দীর্ঘ 20 বছর যাবত, এখন দেশে এসেছেন, আপনি কালকে বলছেন যে আমি কানাডায় বাস করতাম। আমি শাকসবজি পছন্দ করতাম, আমি নিয়মিত নদীর তীরে হাঁটতাম, আমি প্রতিদিন একটি ডিম খাইতাম। এই বাক্যগুলা ইউজ টু ব্যবহার। কি ব্যবহার করব? ইউজ টু। করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার। যেমন এখানে গঠন প্রণালী কি হবে দেখেন, তাহলে এখানে কিন্তু একটা ভাবে বিষয়টা গঠন প্রণালী সহ, এখন কিন্তু এটা ছিল না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা বিষয়। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট কি? আই, আমি ওয়েবসাইট তৈরি করতাম। আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইট। আই ইউজ টু লিভ ইন কানাডা। আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বাস করতাম। ভালোভাবে খেয়াল করবেন, এখানে সাবজেক্ট আই, তারপর ইউজ টু, তারপর ভার্বের বি ওয়ান ফর্ম লিভ। এই বাক্যটা দেখেন, আমি কানাডায় বাস করতাম, অনেক আগে বাস করতাম, এখন আমি দেশে চলে আসছি, এখন আমি আর ওখানে নাই, অতীতে সেখানে ছিলাম। তো এখানে প্রথমে সাবজেক্ট, তারপর ইউজ টু, ভার্বের ভি অন ফর্ম লিভ, আর ইন কানাডা এটা এক্সটেনশন। আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি শাকসবজি পছন্দ করতাম। আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আই ইউজ টু লাইক ভেজিটেবলস, আমি শাকসবজি পছন্দ করতাম। আমি পার্কে যেতাম, এখন আর যাই না। আই ইউজ টু গো টু দা পার্ক। আই ইউজ টু গো টু দা পার্ক, আমি পার্কে যেতাম। তারপর দেখেন, হ্যাড বেটার কি হবে? হ্যাড বেটার, এটার অর্থ হচ্ছে বরং। এটার অর্থ হচ্ছে কি বলেন তো? বরং। দেখেন, তুমি বরং হাঁটতে বের হও, তুমি বরং গরিবদেরকে সাহায্য করো, তুমি বরং তোমার বন্ধুদেরকে নিমন্ত্রণ করো, তুমি বরং বিশ্রাম নাও। এই জায়গাটা কিভাবে করব?
এখানে আমরা হ্যাড বেটারের ব্যবহার, কিসের ব্যবহার করব? হ্যাড বেটার। এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো যদি আপনারা করতে পারেন। এই জায়গাগুলো যদি একটু ভালোভাবে শিখতে পারেন, দেখবেন রিটেন ইংলিশে, স্পোকেন ইংলিশেও কোনো সমস্যা হবে না। কেন হবে না? কারণ এগুলো আমাদের ডে টু ডে লাইফে নিয়মিত আমরা ব্যবহার করি, এগুলা কিন্তু আমাদের কাজে লাগে। একটা জিনিস আপনারা ভালোভাবে জানবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে নির্দিষ্ট কোনো একটি বিষয় শিখে ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। এটা শুধু টেন্স ভালো জানবেন, পার্টস অফ স্পিচ জানলেন হবে না। এই মডাল ভার্বের ব্যবহার না জানলে, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম, আমি কাজটি করি, আমি কাজটি করি, এইটা কিভাবে করব? আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক। দেখেন, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, এটা কোন টেন্সে করলেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর অ্যাফার্মেটিভ একটা বাক্য। কিন্তু আমি যদি বলি আমি কাজটি করতে পারি, এটা আপনি কোনো টেন্সের ভিতরে ফেলে করতে পারবেন? পারবেন না। এখানে আপনাকে মডাল ভার্বের ব্যবহার করতে হবে। দুইটা ভার্ব লাগবে, আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, এখানে ক্যান একটি ভার্ব এবং ডু একটি ভার্ব। তো এই মডাল ভার্বের ব্যবহারটা না জানলে আপনি এটা কখনোই করতে পারবেন না। তারপর দেখেন, যেটা বলছিলাম, হ্যাড বেটারের ব্যবহার, তুমি বরং হাঁটতে বের হও, ইউ হ্যাড বেটার গো ফর আ ওয়াক, তুমি বরং গরিবদেরকে সাহায্য করো, ইউ হ্যাড বেটার হেল্প দ্য পুয়ার, তুমি বরং তোমার বন্ধুদেরকে নিমন্ত্রণ করো, ইউ হ্যাড বেটার ইনভাইট ইউর ফ্রেন্ডস, তুমি বরং বিশ্রাম নাও, ইউ হ্যাড বেটার টেক আ রেস্ট, ইউ হ্যাড বেটার টেক রেস্ট, তুমি বিশ্রাম বিশ্রাম নাও। হ্যাভ টু অথবা হ্যাজ টু এর ব্যবহার, দেখেন এটাও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যবহারটা খুবই বিশাল। হ্যাভ টু এবং হ্যাজ, বাধ্যবাধকতা বোঝাতে, বাধ্যবাধকতা বোঝাতে, করতে হবে, যেতে হবে, এই ধরনের ক্ষেত্রে হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করতে। যেমন, আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে, আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন। এখানে আমি আপনি প্রত্যেক বসায় দেন, তাহলে কিন্তু বাক্যটা আরো সুন্দর হবে। আমাকে শিখতে হবে কি? ইংরেজি, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে, কি খেলতে হবে? ফুটবল, আই হ্যাভ টু প্লে ফুটবল। আমাকে উপার্জন করতে হবে, আই হ্যাভ টু আর্ন, কি উপার্জন করতে হবে? টাকা, আই হ্যাভ টু আর্ন মানি। এখানে আপনি অবজেক্ট বা এক্সটেনশন বসিয়ে বাক্যগুলো আরো বড় করতে পারেন। তো এইটা কিভাবে দেখেন, করে দেখাই। আই হ্যাভ টু আর্ন, এইটুকু আছে তাই না? এখানে আমরা উপার্জন করতে হবে, আমাকে উপার্জন করতে হবে, আই হ্যাভ টু আর্ন, কি উপার্জন করতে হবে? আই হ্যাভ টু আর্ন, আই হ্যাভ টু আর্ন মানি। কখন উপার্জন করতে হবে? আই হ্যাভ টু আর্ন মানি ইন স্টুডেন্ট লাইফ। অনেকে আছেন আমরা ছাত্র জীবনে টিউশনি করাই, বিভিন্ন কাজে যুক্ত হই, তো এখানে একটু বড় করে দিলাম, আই হ্যাভ টু আর্ন মানি ইন মাই স্টুডেন্ট লাইফ। তারপর কিভাবে উপার্জন করতে হবে? বাই হার্ড ওয়ার্ক, বাই হার্ড ওয়ার্ক অর বাই এনি ওয়ার্ক, বাই ফ্রিল্যান্সিং। ওগুলো কিভাবে বড় হয়? এই অ্যাডভার্বিয়ালস এর জায়গাটা একটু, এটার উপরে আমি একটি ক্লাস দিয়েছি। তো কি বলা হচ্ছে? হ্যাভ টু অথবা হ্যাজ টু এর ব্যবহার, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে উপার্জন করতে হবে। তো এই পর্যন্ত দেওয়া আছে। এরপরে আপনি একটু অবজেক্ট বসুন। এরপর আমরা দেখব মাস্ট এর ব্যবহার। কিসের ব্যবহার দেখব? মাস্ট এর ব্যবহার। বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট এর ব্যবহার, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্ট, তুমি অবশ্যই তোমার পিতা মাতাকে মানবে। এখানে কিন্তু আমাদের প্রত্যেকের মান্য করা উচিত, এই জন্য কিন্তু এখানে মাস্ট ব্যবহার, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্ট, তোমার অবশ্যই পিতা মাতাকে মান্য। দৃঢ় সংকল্প বোঝাতে মাস্ট ব্যবহার, আমি অবশ্যই তোমাকে সফল দেখতে চাই, আই মাস্ট সি হিম সাকসিড, আই মাস্ট সি ইউ অথবা হিম সাকসিড। এখানে অবজেক্ট চেঞ্জ করবে। তাহলে কি বলছে? দৃঢ় সংকল্প বোঝাতে মাস্ট আছে এবং বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট, তোমার পিতামাতাকে মান্য করা উচিত, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্ট, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্ট। এই বাক্যগুলো আমাদের প্রতিদিন লেখারও কাজে লাগবে, স্পোকেন ইংলিশেরও কাজে লাগবে। তো 137 পার্সন, আপনারা কি সবাই বুঝতে পারছেন আমি এতটুকু যা বুঝালাম? আলমগীর,
আফ্রিদি। পাবেন পাবেন গ্রুপের লিঙ্ক। শোনেন, প্রত্যেকটি ক্লাস শেষে গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়। গ্রুপের লিঙ্ক ওখানে দেখবেন, লিঙ্কে ক্লিক করবেন, সব কিছু চলে যায়, তার কোনো বিষয় কিন্তু দেওয়া হয় না বা দেওয়া হয়নি এমন। তো দেখেন আমরা একটু ক্লাস করতে থাকি তখন। মাস্টের ব্যবহার কোন কোন জায়গায় করব? বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট ব্যবহার করব, দৃঢ় সংকল্প বোঝাতে must ব্যবহার করব। এরপর নিডের ব্যবহার। আমরা অনেক সময় বলি না, তোমার তাড়াহুড়া করার প্রয়োজন নেই, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই, তোমার এই কাজটি করার প্রয়োজন নেই। এই জায়গাটা আপনার নিডের ব্যবহার। নিড মডেল হিসাবে ব্যবহারের ক্ষেত্রে নিড নেতিবাচক অর্থ। নেতিবাচক মডেল হিসাবে নিড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার। তোমার তাড়াহুড়া করার প্রয়োজন নেই, ইউ নিড নট হারি। ইউ নিড নট হারি, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। ইউ নিড নট গো দেয়ার। ইউ নিড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। এই যে দেখেন নিড বা নিড নট এর ব্যবহার, নেতিবাচক অর্থে নিড এর ব্যবহার করবে। মডাল ভার্ব হিসাবে আমাদের আরো একটি ভার্ব, যেটাকে কি বলা হচ্ছে, মডেল হিসাবে ডেয়ার, সাহস বোঝাতে ব্যবহার করা। অর্থাৎ ডেয়ার কোথায় ব্যবহার করা হয়? কোনো কিছু। হাউ ডেয়ার ইউ সে দ্যাট? হাউ ডেয়ার ইউ সে দ্যাট? হাউ ডেয়ার ইউ লাফ এট মি? হাউ ডেয়ার ইউ লাফ এট মি? তোমার কত সাহস তুমি এটা আমাকে উপহাস করো? হাউ ডেয়ার ইউ সে দ্যাট? তোমার কত সাহস তুমি এটা বললে? তো এই ডেয়ারের ব্যবহার dare সাহস করা। তো এই যে মডাল ভার্ব যে কয়টি ব্যবহার বা এটা রিটেন ইংলিশে, স্পোকেন ইংলিশে প্রত্যেকটা সেন্টেন্সে কম বেশি এটা ব্যবহার। ওই যে আমি বললাম, আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। যখন আপনি বলবেন আমি কাজটি করতে পারি, অর্থাৎ আবার আপনার একটি সামর্থ্য প্রকাশ করছেন, তখন আপনাকে ক্যান ব্যবহার করতে হবে। এই ক্যানটা হচ্ছে মডাল ভার্ব। আই ক্যান ডু দা ওয়ার্ক, আই ক্যান টেল মি ইউর নেম, আই ক্যান টেল আ স্টোরি, আই মাস্ট গো দেয়ার। এই মাস্ট কখন দিবেন? যখন বেশি জোর প্রয়োগ করে কোনো কিছু বুঝাবে। মে কোথায় বসবেন? সম্ভাবনা বুঝাতে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি নাও হতে পারে, ইট মে নট রেইন টুডে। তো এই যে মডাল ভার্বের ব্যবহার বুঝালাম, কারো কি কোথাও কোনো সমস্যা আছে? একটু রেইজ হ্যান্ড প্রেস করেন তো, সবাই একযোগে কথা বলবেন। আমি যেভাবে বুঝাই আপনাদের হয়তো সমস্যা থাকার কথা না, সবাই যদি আমার ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখেন, এই মডাল ভার্বে কারোরই কোনো সমস্যা থাকে না। যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে, আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছি এবং স্যারের নাম্বারও আছে। কোনো সমস্যা হলে একটু নক করবেন, সেটা সলভ করার চেষ্টা করুন। দেখেন, এই মডাল ভার্বের ব্যবহার যদি খুব ভালোভাবে না পারেন, আপনি সব ধরনের বাক্য তৈরি করতে পারবেন না। অর্থাৎ মডাল ভার্বের ব্যবহারটা খুব ভালোভাবে জানতে হবে। কারণ কি, এই মডাল ভার্ব ব্যবহার করে আমরা কোন কোন জায়গায় বাক্য গঠন করতে পারি, সেটা আমরা এই 1 ঘন্টা 15 মিনিট ধরে কিন্তু দেখলাম। তো এই বিষয়টার পরবর্তীতে আমাদের যে বিষয়টা থাকবে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এটাও কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা অন্যতম পার্ট। ভয়েস চেঞ্জ, ভয়েস হলো যখন সাবজেক্ট নিজে কিছু করে অথবা অন্যের কাজ তার উপর বর্তায়। যেমন আমি কাজ করি, এই বাক্যটাকে অন্যভাবে বলা যায়, কাজটি আমার দ্বারা করা হয়। এই বাক্য বলা যায়, কাজটি আমার দ্বারা করা হয়। আমি ভাত খাই, এটাকে বলা যায় ভাত আমার দ্বারা খাওয়া। দেখেন, আই ইট রাইস, এটাকে বলা যায় রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু বাই ছাড়াও ভয়েস চেঞ্জ হয়। কেমন? আপনি ঢাকা শহরে গিয়েছেন, নতুন গেছেন, আগামীকাল সকালে বাসা থেকে বের হয়েছেন, মাছ কিনবেন। এখন ঢাকা শহর অনেক বড়, আপনি মাছের বাজার খুঁজে পাচ্ছেন না, আপনার বাসার আশেপাশে যে বাজারটি, সেখান থেকে আপনি মাছ কিনবেন। তো একটি দোকানে বা রিক্সাওয়ালাকে বললেন, এই বাজারে কোথায় মাছ বিক্রয় করা হয়, বা এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এই যে বাক্যটা, এখানে কি কোনো সাবজেক্ট বা কর্তা আছে? এটা কি অ্যাক্টিভে আপনি বলতে পারবেন যে এই বাজারে অমুক কোথায় মাছ বিক্রি করে, কারো নাম উল্লেখ করতে পারবেন? পারবেন না। তো এখানে আপনি রিক্সাওয়ালাকে
বা আপনি একজন দোকানদার, তাকে জিজ্ঞাসা করছেন যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। তো এই বাক্যটা, আপনি হয়তো একটু ইংলিশ জানেন, ওই দোকানদারও ইংলিশ জানে। এখন আপনি তাকে ইংলিশে কোয়েশ্চেন করবেন, এই বাজারে কোথায় মাছ বিক্রি। দেখেন, যে জায়গায় সাবজেক্ট বা কর্তা নিজে সক্রিয় থাকে, যে জায়গায় সাবজেক্ট বা কর্তা নিজে সক্রিয় থাকে, তাকে অ্যাক্টিভ ভয়েস। ভয়েস মূলত এই জায়গাটা, ভয়েস মূলত কয় প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে ভার্বের কাজ সুসম্পন্ন করে, তাকে অ্যাক্টিভ। ওই যে বলেছি, এই বাক্য দেখেন, আই ই এ টি, আই ইট রাইস, আর টি ই। এই বাক্যটা দেখেন, আমি ভাত খাই। এই বাক্যের একটা কর্তা কি আছে জানেন? আমি ভাত খাই, আমি হচ্ছে এখানে কর্তা। এই যে দেখেন, আই ইট রাইস, এই খাওয়া কাজটি কে করে? আই। সাবজেক্ট এখানে আই, এজন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচক। কিন্তু এই বাক্যটাকে যখন আমি ঘুরিয়ে লিখবো, কি লিখবো? রাইস ইজ, ই এ টি ই এন, রাইস ইজ ইটেন বাই, বাই মি। মি কোথা থেকে আনলাম? এই যে আই রয়েছে না, আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহার করেছি মি। অবজেক্টিভ ফর্ম হিসাবে কি ব্যবহার করেছি? মি। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। দেখেন, তাহলে এই যে কথাটা, আমি ভাত খাই আর ভাত আমার দ্বারা খাওয়া হয়, এক জায়গায় সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কাজটি সম্পন্ন করছে, আর অপর জায়গায় ওই সাবজেক্টের জায়গায় এই বাক্যে যে অবজেক্ট ছিল না রাইস, এ কিন্তু সাবজেক্টের জায়গায় বসে পড়েছে। রাইস ইজ ইটেন বাই মি, প্রথমেই রাইস চলে এসেছে। তো এইটাকে বলা হচ্ছে প্যাসিভ মুড। এটাকে কি বলা হচ্ছে? প্যাসিভ মুড। আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া। তো প্যাসিভ মুডের সংজ্ঞা কি? যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজ না করে পরোক্ষভাবে অবজেক্টকে দিয়ে কাজটি করায়, তাকে প্যাসিভ মুড বলে, তাকে প্যাসিভ ভয়েস বলা হয়, অর্থাৎ কর্মবাচ্য। প্রথম বাক্যটা দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে অবজেক্ট কে? রাইস। অবজেক্ট কে হলো? রাইস। তো প্যাসিভ মুডে ওই রাইস যে অবজেক্ট, ওইটাকে প্রথমে এনে বসিয়ে দিলাম, ওর প্রাধান্য বেশি বাড়াই দিলাম। এই জন্য এই অবজেক্ট থেকে এসেছে প্যাসিভ, অর্থাৎ এটাকে বলা হয় কর্মবাচ্য। প্যাসিভ ভয়েসের বাংলা কি বলেন তো? কর্মবাচ্য। কারণ অ্যাক্টিভ ভয়েসের কর্ম প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়, প্রথমে এসে বসে পড়ে। এই জন্য এটাকে কর্মপ্রধান বাক্য বলা হয়, আর প্রথমটাকে বলা হয় কর্তা প্রধান বাক্য। বাংলা ব্যাকরণে দেখবেন ভয়েস চেঞ্জ আছে, এটাকে বলা হয় বাচ্য পরিবর্তন। ওখানেও কিন্তু কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃকর্মবাচ্য, এগুলো একটু বিশেষ করে 9-10 বাংলা ব্যাকরণ বইটা যদি কারো কাছে থেকে থাকে। কি বললাম? আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই। নিচের উদাহরণ দুইটি লক্ষ্য করুন। হি বট আ মোবাইল, হি বট আ মোবাইল, সে একটা মোবাইল কিনেছিল। কি কিনেছিল? মোবাইল। একটু ভালো করে লক্ষ্য, হি বট আ মোবাইল, একটা মোবাইল কিনেছিল। লক্ষ্য করুন, এখানে ভার্ব বট, এর কাজটি সাবজেক্ট কি সক্রিয়ভাবে করেছে, অতএব এটা হচ্ছে অ্যাক্টিভ। এটাকে কোন ভয়েস বলবো? অ্যাক্টিভ। কিন্তু এই বাক্যটাকে আমি যদি এইভাবে বলি, আ মোবাইল ওয়াজ বট বাই হিম, আ মোবাইল ওয়াজ বট বাই হিম, এই বাক্যটিতে ভার্ব বট এর কাজটি সাবজেক্ট এ মোবাইল করতে পারে না, অতএব বাক্যটি প্যাসিভ। এ মোবাইল ওয়াজ বট বাই, অর্থাৎ মোবাইল কেনা হয়েছিল তার দ্বারা। মোবাইল কিন্তু নিজে নিজে কেনা, কেউ একজন কিনেছিল, কিন্তু সেই ব্যক্তি এই বাক্যে একটু দূরে গিয়ে নিষ্ক্রিয় হয়ে আছে, অর্থাৎ এখানে মোবাইল প্রাধান্য দেওয়া। এই বাক্যে হি বট আ মোবাইল, এখানে এ মোবাইল এটা ছিল অবজেক্ট। কি ছিল বলেন তো? অবজেক্ট। এখানে এসে এটি সাবজেক্টের জায়গায়। অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে রূপান্তর করা কি কি ভাবে রূপান্তর করব? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে, খুব ভালোভাবে শুনবেন, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে, অর্থাৎ যেটা শেষে থাকে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এবং তার পূর্বে বাই। কথাটা খুবই একটু ক্রিটিক্যাল, জটিল, কিন্তু বুঝতে পারলে খুব সহজ। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এটা কেমন?
আই ইট রাইস, এখানে রাইস হচ্ছে অবজেক্ট। যখন প্যাসিভ মুড করব তখন কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। ওই যে প্রথমে রাইস বসিয়ে দিচ্ছি, তো প্রথম বাক্যে রাইস ছিল অবজেক্ট, প্যাসিভ মুডে ওইটা হয়ে গেল সাবজেক্ট। তাই বলছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে প্যাসিভ মুডের সাবজেক্ট, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এবং তার ওই যে আই রাই আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, ওই আই থেকে অবজেক্টিভ ফর্ম হয়ে যাচ্ছে মি, এবং ওর পূর্বে বাই। কথাটা খুবই ইজি অ্যান্ড সিম্পল। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, বেশিরভাগ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব অথবা বি, অক্সিলারি ভার্ব এবং বি ভার্ব বসে। এই জায়গাটা আমি একটু দেখি বি ভার্ব কিভাবে আসে টেন্স অনুসারে। যেমন দেখেন, হি প্লেস ফুটবল, এই জায়গাটা একটু লক্ষ্য করেন। হি প্লেস ফুটবল, এর অর্থ কি? সে ফুটবল খেলে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এইটাকে প্যাসিভ মুডে কি হয়? সবাই একটু লক্ষ্য করেন। ফুটবল ইজ প্লেড বাই হিম, ফুটবল ইজ প্লেড বাই হিম। দেখেন এখানে কি ছিল? প্লে ছিল আর ফুটবল ছিল, অর্থাৎ এখানে প্লে একটি মেইন ভার্ব। কিন্তু এই ফুটবল অনুসারে, সাবজেক্ট অনুসারে, টেন্স অনুসারে এখানে একটা বি ভার্ব এনেছি, দেখেন ইজ। এই ইজ আমি কোথা থেকে আনলাম? এটা আমরা থার্ড পাবো একটু পরে নিচে, যে কোন কোন জায়গায় কোন কোন টেন্সে কি কি বসে। অর্থাৎ ফুটবল ইজ প্লেড বাই হিম, ফুটবল ইজ প্লেড বাই হিম, সে ফুটবল খেলে, এটা কর্তৃবাচ্য। কর্মবাচ্য হলো ফুটবল তার দ্বারা খেলা হয়। ফুটবল কি করা হয়? তার দ্বারা খেলা হয়। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে খেলার কাজটি সে নিজে নিজে করছে, আরেকটি জায়গায় ওই সাবজেক্ট কি, ও একটু দূরে গিয়ে বসলো, ফুটবলটাকে প্রাধান্য দিল। জাস্ট এতটুকু কি বুঝতে পারছেন সবাই? দেখেন, অনেক পরিশ্রম হয় কিন্তু পড়াতে, এবং খুব স্লো, ধীরে ধীরে আপনাদের মাথায় যেন প্রত্যেকটি কথা প্রবেশ করে, আমি সেভাবেই পড়াতে। তো এই ভয়েস চেঞ্জে যাদের সমস্যা, ভয়েস চেঞ্জের আজকে থেকে কোনো সমস্যা থাকবে না, আই হোপ অ্যান্ড আই বিলিভ। তো এই জায়গাটা সবাই একটু কি বলা হচ্ছে? প্যাসিভ মোডের স্ট্রাকচার প্রথমে অবজেক্ট, তারপর বি ভার্ব, কি বলছে? ফুটবল, তারপর বি ভার্ব, তারপর ভার্বের ইপি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর বাই, তারপর কি? সাবজেক্ট, অর্থাৎ ফুটবল, তারপর বি ভার্ব ইজ, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেড, তারপর বাই, তারপর হিম। ফুটবল ইজ প্লেড বাই, ফুটবল ইজ প্লেড বাই হিম, ফুটবল তার দ্বারা খেলা হয়। তারপর দেখেন স্ট্রাকচার, শর্টকাট টিপস অফ ভয়েস চেঞ্জ। প্যাসিভ স্ট্রাকচার, প্রথমে অবজেক্ট, তারপর বিভাগ, তারপর ভার্বের পার্টিসিপল ফর্ম, তারপর বাই প্লাস সাব। এইখানে দেখেন, এই চারটি যদি কেউ ভালোভাবে একটু মুখস্থ করতে পারেন, ভয়েস চেঞ্জ তার আর কোনোদিন সমস্যা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটি ভয়েস চেঞ্জ করলাম এই জায়গায়, রিপ্লেস ফুটবল। এইটার ভয়েস চেঞ্জের আমার রুল কি করছি? প্রথমে স্ট্রাকচার দেখেন, অবজেক্ট, তারপর বিভাগ, এখানে ফুটবল কিন্তু অবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভের সাবজেক্টিভ ফর্ম, এইটা ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ কর্তা তখন কর্ম হয়ে যায়, আবার কর্ম কখনো কর্ম। এই জায়গাটা একটু আমরা ভালোভাবে খেয়াল করি। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে আমরা কি করলাম? ফুটবল ইজ প্লেড বাই, তার মানে হি প্লেস ফুটবল, এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট। এই বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। এর যদি প্যাসিভ স্ট্রাকচার করতে চাই, তখন এখানে আমাকে ভার্বের কি আনতে হবে? এম, ইজ, আর, যে কোনো একটি আনতে হবে, প্লাস ওই মূল যে ভার্ব প্লে ছিল ওইটার ভি3 করতে। আবার একটু বলি, এখানে মূল ভার্ব যা থাকবে ওইটাকে ভি3 করতে হবে, এবং তার পূর্বে বি ভার্বের একটি ভার্ব আনতে হবে, এম, ইজ, আর। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট। একটু দেখেন, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে ফুটবল ইজ প্লেড বাই, এই ফুটবলের পরে একটা অক্সিলারি ভার্ব ইজ, এবং এই প্লে ভার্বটাকে উপরে যে প্লেস ছিল, এই প্লেসটাকে ইডি করে দিলাম, প্লে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট ইনডেফিনিট টেন্স ভয়েস টেন্স প্যাসিভ করতে গেলে ওয়াজ ওয়্যার প্লাস বি3। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো পারফেক্ট প্রেজেন্ট হোক, পাস্ট পারফেক্ট হোক,
এখানে বিন প্লাস বি, মনে রাখবেন বিন, বি ডাবল এন, বিন প্লাস বি। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এখানে বিং প্লাস ভি থ্রি কি থাকবে, বিং প্লাস ভি থ্রি। আর মডেল অক্সিলারি প্লাস ফিউচার ইনডেফিনিটে বি প্লাস ভি কি থাকবে, বি প্লাস ভি। তো এই চার্টটি আমি পিডিএফ পাঠিয়ে দিলে এই চার্টটি আপনারা এক্সাম্পল দেখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হি লাইকস কফি, সে কফি খেতে পছন্দ করে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হি লাইকস কফি, এটার প্যাসিভ কি হবে, এই যে কফি অবজেক্ট আছে না, এটাকে কফি। এরপরে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই যে বক্সের ভিতরে করেছি, এখানে সাবজেক্টের পরে এম ইজ আর আসবে, তো কফি এর পরে কি আসবে, কফি ইজ। এখানে লাইক ছিল না অ্যাক্টিভ মোডে, এখানে লাইক করতে হবে, কেননা বলেছে এম ইজ আর পরে ভি থ্রি বলে। তো কফি ইজ লাইক, পরে তো আমরা পারি। এই হিম কোথা থেকে আসলো, হি যে সাবজেক্ট ছিল ওর অবজেক্টিভ ফর্মেট হিম, অর্থাৎ কফি ইজ লাইক বাই, কফি ইজ লাইক বাই হিম। পাস্ট ইনডেফিনিট টেন্সে কি হলো, অ্যাক্টিভে দেখেন হি কল্ড মি, হি কল্ড মি, সবাই ভালো করে খেয়াল করুন। তো এখানে একটা আই ওয়াজ কল্ড বাই হার, এই মি থেকে, মি ছিল অবজেক্ট, এখান থেকে সাবজেক্ট নিয়ে এসেছে আই। তারপর দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্স বক্সে কি হচ্ছে, এই চার্টে বলে ওয়াজ, কি বসবে, অজয়। তাহলে দেখেন হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল। তো প্রথমে মি থেকে আনলাম আই, এরপরে একটা অক্সিলারি ভার্ব আই এর পরে was। কেন ওয়াজ বসাবো, যেহেতু আমার এই অ্যাক্টিভের বাক্যটা পাচ্ছি। তো আই ওয়াজ, এই কল্ড, এখানে তো কল্ডই আছে, এটা ভি থ্রি কল্ড হলো বাই, এই সি থেকে আর আর। যারা ইংলিশ বেসিকে খুবই দুর্বল, আমার উপরের নাম্বারে একটু যোগাযোগ করবেন। যারা বেসিকে খুবই দুর্বল এবং এই জায়গাটা যদি না বুঝতে পারেন, ইংলিশে স্পোকেন ইংলিশ বলেন, রিটেন ইংলিশ বলেন, আপনি কোনো জায়গায় যান, এই যে ভয়েস চেঞ্জ কিভাবে, এই মি থেকে আই আসলো, মি থেকে হার আসলো, এই চেঞ্জটাকে আপনাকে, এই চেঞ্জটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এই উপরে সব কিছু আমি এতক্ষণ যা বুঝালাম এগুলো বুঝতে পারেন। এবং দেখেন এই যে মডাল ভার্বের যে ব্যবহারটা, এই মডাল ভার্বের ব্যবহারগুলা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা প্রতিনিয়ত কাজে লাগাতে পারি। এবং এই মডাল ভার্বের ব্যবহারটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, রিটেন ইংলিশে আপনি দ্রুত ডেভেলপ করতে পারেন। অর্থাৎ এই মডাল ভার্বের ব্যবহারগুলো আমাদেরকে কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। মডাল ভার্বের ব্যবহার করলে আমরা এগুলো পাবো। সঙ্গে ভয়েস চেঞ্জ দেখালাম, এই ভয়েস চেঞ্জের ব্যবহারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভয়েস চেঞ্জের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই ভয়েস চেঞ্জের ব্যবহারের সঙ্গে আজ আপনাদের আমি একটা নতুন জিনিস আমরা স্পোকেন ইংলিশে একটু দেখতে চাই, সেই বিষয়টা কি, একটি মাত্র ভার্ব ভার্ব ব্যবহার করব, সেটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খুঁজে পাই বা খুঁজে পাওয়া। ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খুঁজে পাই অথবা খুঁজে পাওয়া। এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখেন একটি মাত্র ভার্ব ব্যবহার করে আমরা কিভাবে স্পোকেন ইংলিশটা ওখানে মডাল ভার্বের মতো একটি ভার্ব ব্যবহার করে কিভাবে, আমি খুঁজে পাই, আই ফাইন্ড, আমি খুঁজে পেলাম, তখন ওই ফাইন্ড করা যাবে না, ওইটাকে ফাউন্ড করতে হবে ভি টু, কেননা বাক্যটা পাস্ট ইনডেফিনিটে। আই ফাইন্ড আমি খুঁজে পাই, আমি খুঁজে পেয়েছিলাম, আই ফাউন্ড, আমি খুঁজে পেয়েছি, আই হ্যাভ ফাউন্ড। এটা কোন টেন্স বলতে পারবেন, আমি খুঁজে পেয়েছি, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি, টেন্সের ক্লাস যারা করেছেন প্রত্যেকে পারবেন। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি থ্রি। আমি খুঁজে পেয়েছি, আই হ্যাভ ফাউন্ড, আমি খুঁজে পেয়েছিলাম, আই হ্যাড ফাউন্ড, আমি খুঁজে পাবো, আই উইল ফাউন্ড, আই উইল ফাইন্ড, আমি খুঁজে পাবো ফিউচার ইনডেফিনিট। আমি খুঁজে পেতে পারি, আই ক্যান ফাইন্ড। দেখেন ফাইন্ড এর ব্যবহার যে মডালে চলে আসে, আই ক্যান ফাইন্ড, ক্যান এখানে মডাল ভার্ব। আমার খুঁজে পাওয়া উচিত, আই শুড ফাইন্ড, আমি খুঁজে পেতে পারতাম, আই কুড ফাইন্ড, আমি অবশ্যই খুঁজে পাবো, আই মাস্ট ফাইন্ড, আমি খুঁজে পেতে চাই, আই উড লাইক টু ফাইন্ড, আমাকে খুঁজে পেতে হয়, আই অ্যাম টু ফাইন্ড, আমাকে খুঁজে পেতে হবে, আই হ্যাভ টু ফাইন্ড। দেখেন কত ব্যবহার শুধুমাত্র ফাইন্ড ভার্ব দিয়ে, আমাকে খুঁজেই পেতে হবে, আই মাস্ট হ্যাভ টু ফাইন্ড। অনেক জোর প্রয়োগ করে যখন বলবেন আমাকে খুঁজে পেতেই হবে, আই মাস্ট হ্যাভ টু ফাইন্ড, আমাকে খুঁজে পেতেই হবে। আমাকে খুঁজে পেতে হয়েছিল, আই হ্যাড টু ফাইন্ড, আমাকে খুঁজেই পেতে হয়েছিল,
আই মাস্ট হ্যাড টু ফাইন্ড, আই মাস্ট হ্যাড টু ফাইন্ড, অর্থাৎ আমাকে খুঁজে পেতেই হয়েছে। তো এই জায়গাগুলা আপনি যদি একটু ভালোভাবে নিতে পারেন, এই জায়গাগুলো একটু ধরতে পারেন, দেখবেন এই ল্যাঙ্গুয়েজটা দ্রুত আপনি কভার। তো আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটি ক্লাস হলো, অনেক রাত হয়েছে, আপনারা যারা ক্লাসে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তী দিন আবারও ক্লাসে জয়েন করবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কোনো কোয়েশ্চেন থাকলে এই নাম্বারটা একটু যোগাযোগ করবেন। গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।